সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, নমস্কার। আমি কুমিল্লা মডার্ন হাই স্কুলের সহকারী শিক্ষক বিশ্বজিৎ চক্রবর্তী। আমি তোমাদের ষষ্ঠ শ্রেণীর বাংলা প্রথম পত্র পড়াবো। কারণ তোমরা ভর্তি হয়েছ, তোমাদের সাথে পরিচয় হয়নি, কারণ আমাদের করোনার কারণে প্রতিষ্ঠান বন্ধ। আর আমাদের প্রধান শিক্ষক তার জন্যই আমাদের একটা সুযোগ করে দিয়েছেন। স্যারকেও, আমাদের স্যারকে অনেক অনেক ধন্যবাদ। তোমরাও ধন্যবাদ জানাবে স্যারকে, কারণ তোমাদের অনেক অনেক একটা উপকার আসবে এই অনলাইন ক্লাসের মাধ্যমে। তোমরা বাসায় বসে সবাই মনোযোগ দিয়ে ক্লাসটা দেখতে পারবে। আর সবাই আমার ক্লাসটা যখন শুরু দেখবে তখন তোমরা তোমাদের বই নিয়ে বসে যাবে, সামনে বই রাখবে, খাতা রাখবে, কলম রাখবে। যে যে কথাগুলি বলবো তোমরা অন্ততপক্ষে কী করবে, সেগুলি একটু খাতায় নোট করে রাখবে, তাহলে তোমাদের জন্য খুব ভালো হবে। তাহলে প্রথমেই শুরু, আমি তোমাদেরকে আজকে বাংলা প্রথম পত্র কবিতা সুখ কবিতাটা পড়াবো। তাহলে সুখ কবিতাটা কবি লিখেছেন হচ্ছে কামিনী রায়। আমরা কবিতাটা পড়ার আগে আমাদেরকে এটা রিডিং করতে জানতে হবে। আমরা কীভাবে রিডিং করবো শুদ্ধ উচ্চারণ করে, সেগুলির দিকে আমরা প্রথমে খেয়াল করবো। আমি কীভাবে পড়ছি একটু তোমরা মনোযোগ দিয়ে বইটা খুলে দেখবে। সুখ কামিনী রায়। নাই কিরে সুখ, নাই কিরে সুখ, এ ধরা কি শুধু বিষাদময়? যাতনে জ্বলিয়া কাঁদিয়া মরিতে কেবলই কি নর জন্ম লয়? বলো ছিন্ন বিনে, বলো উচ্চ স্বরে, না 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 মানবের তরে আছে উচ্চশিক্ষা, সুখ উচ্চতর। না সৃজিলা বিধি কাঁদাতে নয়, কার্যক্ষেত্রই প্রশস্ত করিয়া সমর অঙ্গন সংসারে যাও বীর ব্যাসে কর গিয়া রণ, যে জীবিবে সুখ লভিবে সে। পরের কারণে স্বার্থ দিয়া বলি, এ জীবন মন সকলই দাও, তার মতো সুখ কোথাও কি আছে? আপনার কথা ভুলিয়া যাও। পরের কারণে মরণীয় সুখ, সুখ সুখ করি কেঁদো না। যতই কাঁদিবে, যতই ভাবিবে, ততই বাড়িবে হৃদয় ভার। আপনার লয়ে বিব্রত রহিতে আসে নাই কেহ অবনি পড়ে। সকলের তোরে সকলে মোরা, প্রত্যেকে মোরা পরের তরে। তাহলে কি বুঝিয়েছে কবিতাটাতে বুঝো। আমরা আসলে নিজের সুখ সুখ করে সুখের পেছনে খুঁজে বেড়াই, নিজের সুখ নিয়ে, ব্যক্তিগত সুখ নিয়ে। আসলে আমরা নিজের সুখ চিন্তা করতে করতে দেখা যায় অপরের সুখ চিন্তা, উপরের দিকে, অপরের দুঃখের দিকে তাকালে, কষ্টের দিকে তাকালে আমরা বুঝবো যে আমরা আসলে কতটা সুখে আছি বা কতটা দুঃখে আছি। সুতরাং আমরা সকলে চিন্তা করি, আমরা আমাদের সুখ চিন্তা করতে হবে। আচ্ছা আসি এবার দেখো, কবিতার যে কবি লিখেছেন কামিনী রায়, ওনার কিছু পরিচিতি আমাদের জানা দরকার। উনি কীভাবে সাহিত্য অঙ্গনে এসেছেন, ওনার জন্ম কোথায়, ওনার মৃত্যু কোথায়। তাহলে দেখো, আমি কিন্তু লিখিও দিয়েছি বোর্ডে, হ্যাঁ, কবি পরিচিতি লিখিও দিয়েছি। হ্যাঁ, তাহলে দেখো কবি পরিচিতির মধ্যে কীভাবে উনি আমাদের এই কবিতা অঙ্গনে, মানে সাহিত্য অঙ্গনে এসেছেন। প্রায় 100 বছর আগে এদেশে একজন মহিলা কবি সাহিত্য চর্চা করে গেছেন, তার নামই হলেন কবি কামিনী রায়। একসময় তিনি জনৈকী বঙ্গ মহিলা ছদ্মনামে লিখতেন। তার কবিতা সহজ সরল, মানবিক ও উপদেশমূলক। দেখো এই কবিতাটাতে আমাদেরকে কিন্তু কবি উপদেশ দিয়েছেন, নিজের সুখ চিন্তা করলে হবে না, অপরের সুখও চিন্তা করতে হবে। তার কবিতায় জীবনের মহৎ আদর্শের প্রতি গভীর অনুরাগের পরিচয় পাওয়া গেছে। মাত্র 15 বছর বয়সে তিনি আলো ও ছায়া নামে একটি কাব্যগ্রন্থ লিখেছেন। সুখ কবিতাটি ওই কাব্যগ্রন্থেরই অংশ। তার অন্যান্য উল্লেখযোগ্য গ্রন্থ রয়েছে কিছু: নির্মাল্য, অশোক সঙ্গীত, দ্বিপুধু ও জীবনপথে। কবিতা ছাড়াও কামিনী রায় কিন্তু গল্প, নাটক, জীবনী গ্রন্থি এসব রচনা করে গেছেন। সাহিত্য সাধনের স্বীকৃতি হিসেবে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের জগত্তারিণী পদকে সম্মানিত হয়েছেন। তাহলে দেখো উনি কীভাবে এসছেন, কত বছর আগে,
তারপরে কী লিখেছেন, তার উল্লেখযোগ্য কী কাব্যগ্রন্থ রয়েছে এবং এই কবিতাটি কোন কাব্যগ্রন্থের, এগুলি আমরা বুঝতে পেরেছি কবি পরিচিতির মাধ্যমে। তাহলে তার মৃত্যু এবং জন্মটা আমাদের জানা দরকার। উনি 1864 খ্রিস্টাব্দে বাকরগঞ্জ, বর্তমান বরিশাল জেলার বাসুন্ডা গ্রামে জন্মগ্রহণ করেছেন এবং মৃত্যুবরণ করেছেন কলকাতায় 1933 খ্রিস্টাব্দে। আচ্ছা, আমরা কবিতাটা পড়েছি, কবি পরিচিতি জেনেছি। এবার দেখো একটা জিনিস চিন্তা করো, আমরা এই কবিতাটা পড়বো, যেটা কি, এটা পড়ে কী উদ্দেশ্য, আমাদের পাঠের উদ্দেশ্যটা কী? পাঠের উদ্দেশ্যটা আমাদের জানতে হবে। আমরা একটা কবিতা পড়লাম, এটা আসলে কবিতা পড়ে গেলাম, হ্যাঁ, মুখস্থ করে গেলাম, শব্দার্থ জিনিস মুখস্থ করে গেলাম, কিন্তু এটার উদ্দেশ্য জানলাম না, কী উদ্দেশ্যে কবিতা লিখেছেন। এই কবিতাটার মেন উদ্দেশ্য হচ্ছে, আমি লিখেছি দেখো, এই কবিতাটার মেন উদ্দেশ্য হচ্ছে আত্মকেন্দ্রিকতা ও স্বার্থপরতা ত্যাগ করে। আত্মকেন্দ্রিকতা মানে নিজেকে এবং নিজের স্বার্থকে কী করতে হবে, ত্যাগ করতে হবে, করে কী করতে হবে, মানবের প্রেমে উদ্বুদ্ধ হতে হবে। আমাদের নিজের চিন্তা তো থাকবেই, তারপরে তার পাশাপাশি কী করতে হবে, আমাদের স্বার্থও থাকবে। আমাদের শুধু নিজস্ব স্বার্থ এবং আত্মকেন্দ্রিক চিন্তা ভাবনা নিয়ে চিন্তা করলে আমরা সুখ আসবে না। আমরা কী করতে হবে, মানবের জন্য আমাদের সেই চিন্তাটা করতে হবে, সেই প্রেমে উদ্বুদ্ধ করতে হবে মানবের জন্য। আমরা তাহলে মোটামুটি কবি পরিচিতি সম্পর্কে জেনেছি, পাঠের উদ্দেশ্যটাও জেনেছি। কিছু শব্দের অর্থ দেখো, কবিতার মধ্যে অনেকগুলি শব্দ আমরা পেয়েছি, কিছু কঠিন শব্দ পেয়েছি। শব্দের অর্থগুলি আমাদেরকে জানতে হবে। যেমন দেখো, নায়কেরই সুখ এ ধরা কি শুধু বিষাদময়। বিষাদময় শব্দের অর্থ, বিষাদ মানে দুঃখময়। তারপর দেখো আবার কী যাতনে জ্বলিয়া কাঁদিয়া মরিতে কেবলই নর জনম লয়। আমরা এখানে নর শব্দের অর্থ, নর কি মানে মানুষ, বুঝতে পারছো? তারপরে বলছিন্ন বিনে বল উচ্চ স্বরে, না মানবের তরে। এখানে উচ্চ স্বরে বলে মানে কি বলেছে, অনেক চড়া মানে বলিষ্ঠ কণ্ঠে আমাদের কথা বলেছে। বিনে, দিকিকার মধ্যন্য একার, বিনে শব্দের অর্থ হচ্ছে বাদ্যযন্ত্র বিশেষণ। আমরা যেগুলি হারমোনিয়াম, তবলা, বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র, এগুলি বিশেষের মাধ্যমে। তারপর দেখো, আছে উচ্চ লক্ষ্য সুখ উচ্চতর, না সৃজিলা বিধি কাঁদিতে নয়। সৃজিলা মানে কি? সৃজিলা মানে কি? আমাদের সৃষ্টি করা যেটা সৃজিলা। বিধি, এখানে বিধি শব্দের অর্থ বুঝিয়েছেন কি, সৃষ্টিকর্তা, ঈশ্বর, আল্লাহ, তারপরে গড। কার্যক্ষেত্রই প্রশান্ত করিয়া সমর অঙ্গন সংসারে। সমর শব্দের অর্থটা আমাদের জানতে হবে। সমর মানে কি? সমর অঙ্গন এখানে বুঝিয়েছেন, হ্যাঁ, সমর অঙ্গন সংসার, এখানে তিনটা শব্দ। সমর হচ্ছে যুদ্ধ, অঙ্গন হচ্ছে ক্ষেত্র, আর সংসার হচ্ছে আমাদের সংসার। তাহলে দেখো, সমর যুদ্ধ আর অঙ্গন আছে এই সংসারের আমাদের সংসারের চারপাশে যা আছে। তাহলে সংসারটাকে আমরা কি সমর, যুদ্ধক্ষেত্র বলি এক রকমের। কার্যক্ষেত্রে তারপর দেখো, যাও বীর বেশে করো গিয়া রণ। বীর বেশে যেতে বলছে, আমাদের মনে কোনো ভয় চিন্তা এসব না রেখে আমাদের বীর দর্পিত যেতে বলেছে। কোথায়? আমাদের বীর বেশে গিয়ে কী করতে, যে জিনিবে সুখ লোভী বেশে সুখ নেবার জন্য, লাভ করার জন্য বীর বেশে যেতে হবে। পরের কারণে স্বার্থ দিয়া বলি এ জীবন মন সকলই দাও। কি বলেছে? পরের কারণে আমাদের স্বার্থ বলি দিতে হবে, বলি দিয়ে আমাদের জীবন সঁপিয়ে দিতে হবে। তার মতো সুখ কোথাও কি আছে? আপনার কথা ভুলিয়া যাও। যদি আমরা অন্যের সুখে সুখী হই, হ্যাঁ, অন্যের দুঃখে দুঃখী হই, তাহলেই আমাদের কি সুখ লাভ করতে পারব। পরের কারণে মরণী সুখ করি কেদনা, যতই কাঁদিবে যতই ভাবিবে ততই বাড়িবে হৃদয় ভার। তাহলে পরের কারণে আমরা মরতেও যেতে পারি, এটা তো আমাদের সুখ করে আমরা আমাদেরকে কাঁদতে বলছে যে কাঁদবে না তোমরা, সুখ বলে কাঁদার কোনো দরকার নেই। আপনার লয়ে বিব্রত রহিতে আসে নাই কেহ অবনি করে, সকলের তরে সকলেও আমরা প্রত্যেকে মোরা পরের তরে। আমরা শুধু আমাদের জন্য আসি নাই, সৃষ্টিকর্তা শুধু আমাদের নিজেদের জন্য সৃষ্টি করেননি, আমাদের প্রত্যেকের জন্য প্রত্যেকের প্রতি সহানুভূতি থাকতে হবে, সাহায্য থাকতে হবে। তাহলে
আমরা সুখ লাভ করতে পারব। বুঝতে পারছো? মোটামুটি আমার এই শব্দের অর্থগুলি আমি কবিতার মাধ্যমে তোমাদের শব্দের অর্থগুলি মোটামুটি বুঝিয়ে দিয়েছি। আর আরেকটা ব্যাপার হচ্ছে পাঠ পরিচিতিটা, পাঠের কিছুটা পরিচিতি আমাদের জানা দরকার। পাঠের মাধ্যমে কী পরিচিতি, কেমন পরিচিতি, আমরা কী মানে এই কবিতার মাধ্যমে কী জানতে পারলাম। আমরা সবাই জীবনে সুখ, প্রত্যেক মানুষের জীবনে সুখ পেতে চাই, সুখী হতে চাই, কিন্তু কীভাবে জীবনে সুখ আসতে পারে, সুখ কবিতায় কবি সেই সুখ সম্পর্কে ধারণা দিয়েছেন। জগতে যারা কেবল সুখ খোঁজেন তারা জীবনের দুঃখ যন্ত্রণা থেকে ভাবেন মানুষের জীবন নিরর্থক। কি বলছে? জগতে যারা কেবল সুখ খোঁজেন তারা জীবনের দুঃখ যন্ত্রণা থেকে ভাবেন কি হচ্ছে, মানুষের জীবনটা নিরর্থক। এই ধারণা কিন্তু আমাদের ভুল। জীবনের উদ্দেশ্য তাৎপর্য আরও বিস্তৃত, অনেক মহান। দুঃখ যন্ত্রণা সহ্য করে, সংকট মোকাবেলা করে যদি আমরা জীবন সংগ্রামে সফলতা আনতে পারি, এটাই আমাদের সুখ, এভাবেই সুপরিচিত হবে। কিন্তু সমাজের অন্য সবার কথা ভুলে কেউ যদি নিজের স্বার্থ দেখে সে আমরা আত্মকেন্দ্রিক হয়ে স্বার্থপর সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, সেখানে কোনো সুখ আসবে না। আর সমাজ বিচ্ছিন্ন মানুষ প্রকৃত সুখ লাভ কখনো করতে পারে না। সবচেয়ে বড় কথা, সমাজ থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে কখনো সুখ লাভ করতে পারি না। পক্ষান্তরে দেখো, অন্যদিকে দেখো, অন্যকে আপন ভাবা, তারপর অন্যের সুখ দুঃখের অংশীদার হয়ে প্রীতি, ভালোবাসা, সেবা ও কল্যাণের মাধ্যমে যে অন্যের মঙ্গলের জন্য ত্যাগ স্বীকার করে, সেই প্রকৃত সুখী। তাহলে আমরা পাঠ পরিচিতিরও জানা সুন্দর ব্যাপার, কিন্তু আমাদের একদম সহজ ব্যাপার জিনিসটা, এমন কোনো কঠিন কিছু হয়। আমরা সুখ কবিতা জেনে, সুখ কবিতা থেকে আমরা সুখ কীভাবে, আসলে সুখ আমরা কীভাবে লাভ করতে পারবো, কীভাবে আমরা সুখের সন্ধান পাবো। শুধু নিজের সুখ চিন্তা করলে হবে না, সমাজের সুখ চিন্তা করতে হবে, সমাজের পাশে থাকতে হবে, সমাজের দুঃখ কষ্ট মানুষদের পাশে থাকতে হবে, কারা কীভাবে চলছে ওদের চিন্তাও করতে হবে। ওদের দিকে তাকালেই আমরা বুঝতে পারবো আমরা কতটা সুখী। সুতরাং সমাজ ব্যতীত কোনো সুখ সম্ভব না। নিজের আত্মকেন্দ্রিক চিন্তাভাবনা থেকে সুখ কখনই আমরা সফল করতে পারবো। সুপ্রিয় শিক্ষার্থী কিন্তু আশা করি এতটুকু বুঝেছ। আমরা এবার চলে যাই কিছু বহু নির্বাচনী প্রশ্ন। বহু নির্বাচন মানে কি? দেখো, একটা লাইন থাকবে, সেখানে চারটা অপশান থাকবে, সেখান থেকে তোমার সঠিক উত্তরটা বেছে নিতে হবে, আসলে কোনটা সঠিক। হ্যাঁ, তাহলে আমরা একটু বহু নির্বাচনী প্রশ্ন দিয়ে একটা লিখে দিয়ে বোর্ডে তোমরা চেষ্টা করো উঠিয়ে নিতে। আমাদের বইয়ের মধ্যে কয়েকটা বহু নির্বাচনী আছে, সেখান থেকে আমি প্রশ্ন করছি, কে সুখ লাভ করবে? সুখ লাভ করবে। তাহলে এখানে দেখো ক নাম্বার আছে, যে উপকার করবে, যে জীবন সংগ্রামে জড়িত হবে, যে উপকার করবে, ক নাম্বার যে জীবন সংগ্রামে, যে জীবন সংগ্রামে, জয়ী হবে। তারপরে তুমি আমার গ নাম্বার যে আত্মসচেতন হইবে, যে আত্মসচেতন করে হচ্ছে যে বীরত্বের সঙ্গে যুদ্ধ করবে, যে বীরত্বের সঙ্গে যুদ্ধ করবে।
দিয়েছে, তো সেই জন্য তোমরা একটু বইয়ে দেখি তাকালে হবে, বইয়ে আছে প্রশ্ন। দেখেছো একটা প্রশ্ন কি করে কে সুখ লাভ করবে, আমরা কবিতায় পড়ে আসছি, কিন্তু কে সুখ লাভ করবে, কীভাবে লাভ করবে পড়ে আসছি। এখানে 4টা অপশান দিয়েছি, 4টার মধ্যে 4টা হতে পারে বা 1টা হতে পারে, তোমরা এটা উত্তর বের করবে। আমি উত্তরটি বের করে দিতে পারতাম কিন্তু দেখি, কারণ তোমাদের মোটামুটি বুঝিয়েছি, তোমরা কবিতা তারা পড়ে বার করে যদি পড়ে তোমরা উত্তরটা বেছে নেবে, ঠিক আছে? তাহলে আমাদের এখানে কি আমরা মোটামুটি বুঝতে পারলাম যে কীভাবে আমাদের বহু নির্বাচনী আনসার করতে হয়, এই জিনিসগুলি আমরা মোটামুটি বুঝে গেছি, ঠিক আছে? এবার দেখো একটা সৃজনশীল প্রশ্ন। সৃজনশীল একটা উদ্দীপক থাকবে, সৃজনশীল শব্দের একটা উদ্দীপক থাকবে, আমাদের কবিতার আলোকে একটা উদ্দীপক থাকবে। সেই কবিতার আলোকে দেখা যাবে যে উদ্দীপকটা আমাদের সরাসরি বইয়ের কবিতাটার কিছু থাকবে অংশ, কিন্তু এটা অন্যভাবে থাকবে, একটু অন্যের নাম দিয়ে থাকবে। আমরা কবিতাটা পড়লে এবং উদ্দীপকটা পড়লে বুঝে যাব যে আসলে এটার সাথে এটার কিছুটা মিল আছে। তাহলে দেখো একটু কাইন্ডলি বই দেখো, তোমরা বই দেখলে বুঝতে পারবে। একটা বই, আমাদের বইয়ে 61 পৃষ্ঠা, বই পৃষ্ঠায় দেখো লেখা আছে, আলিম ও জালিম দুই ভাই, প্রবাসে গিয়ে আলিম প্রচুর সম্পদের মালিক হয়ে দেশে ফিরেছেন। তারা দুই ভাই প্রবাসে গিয়ে দেশে প্রচুর সম্পদের মালিক হয়েছেন, বাড়ি গাড়ি সবই করেছেন, নিজের সুখের সকল ব্যবস্থাই করেছেন। অপরদিকে জামিল কেবল নিজের সুখ নিয়ে ব্যস্ত। দেখো এখানে দুই ভাইয়ের কথা বলেছে, জামিল কিন্তু কেবল নিজের সুখ নিয়ে ব্যস্ত। পরিবার ও পাড়া প্রতিবেশী সুখ দুঃখে তিনি এগিয়ে যান, অন্যের উপকার করার সুযোগ পেলে সুখী হন। দেখো আলিম জালিম দুই ভাই প্রবাসী গিয়ে আলিম প্রচুর সম্পদের মালিক হয়ে দেশে ফিরেছেন, বাড়ি গাড়ি সবই রয়েছেন, নিজের সুখের সকল ব্যবস্থাই করেছেন। অপরদিকে জামিল কেবল নিজের সুখ নিয়েই ব্যস্ত নয়। দুই ভাইয়ের মধ্যে দুই রকমের ব্যবধান। দেখো জামিল কিন্তু ব্যস্ত না, নিজের সুখ চিন্তা করে না। পরিবার ও পাড়ার প্রতিবেশী সুখে দুঃখে তিনি এগিয়ে যেতে চান, অন্যের উপকার করার সুযোগ পেলে তিনি সুখী হন। তাহলে দেখো আমরা বইটা পড়বে, তোমাদের কাছে একটা অনুরোধ, আমাদের বইয়ের সৃজনশীলটা পড়লে বুঝে যাবে। সৃজনশীল মানে কি, নিজের থেকে কিছু তৈরি করা। সৃজন মানে তৈরি করা, নতুন কিছু তৈরি করা। দেখো একটা প্রশ্ন আছে, অবনী শব্দের অর্থ কি? আমরা কিন্তু এখানে পড়ে আসছি, আমরা কবিতায় পড়ে আসছি অবনী শব্দের অর্থ। দেখো আপনারে লয়ে বিব্রত রহিতে আসে নাই কেহ অবনী পড়ে। অবনী মানে পৃথিবী, আমাদের এই ধরা, আমরা যেখানে জন্মগ্রহণ করেছি, যেখানে বাস করছি, এই পৃথিবী। তাহলে অবনী শব্দের অর্থ, আমরা এই শব্দের অর্থগুলি আমরা পড়লেই তো চলে আসবা, তাহলে আমরা উত্তর পেয়ে গেলাম। অবনী শব্দের অর্থ কি? অবনী শব্দের অর্থ পৃথিবী, যেখানে আমরা বসবাস করছি, সৃষ্টিকর্তা যেখানে আমাদেরকে পাঠিয়েছে, তাই না? আচ্ছা, তারপর দেখো সংসারকে সমরঙ্গন বলা হয়েছে কেন? ওই আমি সমরঙ্গন কথাটা বলেছি তোমাদেরকে, ঠিক না? সমরঙ্গন হচ্ছে, সমর মানে যুদ্ধ। সংসার, আমাদের সংসার ক্ষেত্রে অনেক যুদ্ধের মতোই। সংসার করতে হলে সংসার এমন এক জিনিস, সংসার ক্ষেত্রে আমাদেরকে যুদ্ধ করতে হলে, সংসার চালাতে হলে আমাদের যুদ্ধ করতে হবে, খুব পরিশ্রম করতে হবে। শুধু বসে থাকলেই আমাদের সংসার চলবে না, আমাদের জীবন মানে খুব কষ্ট করতে হবে সংসারে। তোমাদেরকে লালন পালন, হ্যাঁ, মা তোমাদেরকে সময় তোমাদের খাওয়া দাওয়া দিচ্ছে, তোমাদেরকে স্কুলে পাঠাচ্ছে, আমরা বাবারা কী করছি, চাকরি করছি, এটা হচ্ছে সংগ্রাম। তো তাহলে আমাদের সংসার কী বলছে প্রশ্নটা দেখো, সংসারকে সমরঙ্গন বলা হয়েছে কেন? এই কারণে আমরা সংসারকে সমরঙ্গন করি, যুদ্ধক্ষেত্র করি। এখানে সংসারকে করতে হলে আমাদের যুদ্ধ করে চলতে হবে। হ্যাঁ, তারপরে দেখো প্রশ্ন, উদ্দীপকের জামিল সুখ কবিতায় বর্ণিত সুখী হবার কোন প্রক্রিয়াটি অনুসরণ করেছে? জামিল, তারা জামিল এবং জামিল দুই ভাই। জামিল কেবল নিজের সুখ নিয়ে, এই যে
উদ্দীপকের ক্ষেত্রে আমাদের কবিতায় বলছে নিজের স্বার্থ ত্যাগ করে অন্যের কথাও চিন্তা করতে হবে, তাহলে প্রকৃতি সুখ আমরা পেয়ে যাব। তাহলে জামিল কিন্তু সেই দিকটা ফলো করেছেন, দেখছেন নিজের ব্যক্তি স্বার্থ চিন্তা করছেন না, আত্মকেন্দ্রিকতা ভাব তার ভিতরে নেই। তাহলে আমাদের এই জামিল সুখ কবিতা বর্ণিত সুখ কবিতার কোন প্রক্রিয়াটি? নিঃস্বার্থ প্রক্রিয়াটি। আচ্ছা, তারপর দেখো আলিমের সুখ প্রকৃত সুখ নয়। সুখ কবিতার আলোকে মধ্যবর্তী বিশ্লেষণ করো। আমরা সুখ কবিতাটা পড়লাম, এই যে আলিমের সুখ প্রকৃত সুখ নয়। আসলে কি সুখী আলিম নিজের জন্য সব কিছু করেছেন, বাড়ি গাড়ি অনেক কিছু করেছেন, টাকা পয়সা অনেক কিছু আছে, বা কিন্তু সে অন্যের শুধু চিন্তা করছে না, অন্যের দিকে চিন্তা করছে না, অন্যের পাশে গিয়ে দাঁড়াচ্ছে না, সে শুধু ব্যক্তি স্বার্থ চিন্তা করেই যাচ্ছে। তাহলে কি হচ্ছে দেখো, আসলে সে প্রকৃতি সুখী না। আমাদের প্রকৃতি সুখ চিন্তা করতে হবে, অন্যের সুখ দুঃখে পাশে গিয়ে দাঁড়াতে হবে, তাদের কথা ভাবতে হবে, তাহলে আমরা প্রকৃতি সুখী। কি শিক্ষার্থীরা বুঝতে পারছো আমার কথাগুলি? আশা করি মনোযোগ করে সহকারে তোমরা আমার এই কবিতাটা ভালোভাবে মনে নিয়েছো। মানে তোমাদের ভালো লাগবে আশা করি। সামনে আমার আরও ক্লাস আছে, আমি আরও ক্লাস করব, তোমাদেরকে আবার ক্লাস দেবো, নতুন নতুন ক্লাস। আর সবচেয়ে বড় করোনাকালীন সময়ে তোমরা নিজস্ব নিয়ম নীতি মেলে বাসায় থাকবে, সুন্দরভাবে পড়াশোনা করবে। আমাদের ক্লাসগুলি, আমাদের মনে হয় স্কুলে যতগুলি ক্লাস আছে, যে স্যাররা দিচ্ছে সবার ক্লাসগুলি তোমরা মনোযোগ সহকারে শুনবে, দেখবে, তাহলে সব কিছু বুঝে হয়ে যাবে। আশা করি একটু সবাই ভালো থাকবে এই কামনা করে আজকে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ।